উপদেষ্টা মামলায় সাবেক আইজিপি সহ ৮ কর্মকর্তাকে শোন অ্যারেস্ট, পৃথক মামলায় আনুষ্ঠানিক গ্রেফতার আনিসুল হক, দীপুমণি, সালমান। সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদে বৈঠক, অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। উঠবে ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাব। 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে ঢাকা কলেজ পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা, আলোচনা করে সংস্কারের আশ্বাস। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি তেলের বাজারে, বোতলজাত তেলের সরবরাহ সংকটের অজুহাত, ব্যবসায়ীদের পাল্টাপাল্টি দোষারোপ। কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক দুটি প্রিজন ভ্যানে করে ৮ জনকে হাজির করা হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কেরানীগঞ্জ কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে আনা হয়। অপর 6 জনকে আরেকটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। তারা হলেন যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, বীরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাঝারুল হক ও গোয়েন্দা পুলিশ ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। রাজধানীর একাধিক পৃথক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার ও হাসানুল হক ইনুকে। ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি সহ ৮ কর্মকর্তাকে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রায় নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের, আর কোনো আলোচিত অফিসার আছে কিনা আমাদের তাও জানাবেন। ন্যান্সি, জুলাই আগস্ট গণহত্যায় যে পুলিশ কর্মকর্তারা আসলে সংযুক্ত ছিলেন তাদেরই আজকে বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেই গ্রেফতারের পরবর্তীতে আজকে কিন্তু শুনানিও চলছে, যেখানে চিফ প্রসিকিউটর এই সাবেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যে প্রেক্ষাপট সেটি হচ্ছে আস্তে আস্তে করে তুলে ধরছেন। প্রথমে যেমন তিনি বলেছেন যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন যে এই শেখ হাসিনার নির্দেশে যে গুম হত্যার সাথে আসলে জড়িত ছিল সেটির কথা বলেছেন এবং জুলাই আগস্ট গণহত্যায় যে জিয়াউল আহসান তিনি যে হচ্ছে সম্পৃক্ততা ছিল সেটিও তিনি তুলে ধরেছেন। তবে আদালতের কাঠগড়ায় যখন হচ্ছে এই পুলিশ কর্মকর্তারা হচ্ছে ঢুকেছেন অর্থাৎ হাজির হয়েছেন, তাদের চোখে মুখে আসলে কারো কারো হতাশার ছাপ ছিল এবং মাঝারুল যিনি ছিলেন তিনি কিন্তু আসলে হাউমাউ করে কেঁদে দিয়েছিলেন কাঠগড়াতেই। তো এখন হচ্ছে শুনানি চলছে, চিফ প্রসিকিউটর হচ্ছে বিচারকদের সামনে এই যে পুলিশ যারা কর্মকর্তা আছে যাদের দায়িত্ব ছিল আসলে জনগণের নিরাপত্তা সাধন করা, সেখানে হচ্ছে তারা এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুম, বন্দিশালা, আয়নাঘর তৈরি করেছেন সেটিরই আসলে প্রেক্ষাপট তৈরি করেছে এবং সেই যে ইন্ধন দিয়েছেন এবং সরাসরি বা হচ্ছে যা কারো হুকুমের যে ইন্ধন দিয়েছেন এই জুলাই আগস্ট গণহত্যায় সেই প্রেক্ষাপট আসলে তুলে ধরছেন এবং এখনো হচ্ছে শুনানি চলছে। শুনানি হচ্ছে 11টার পরপরই শুরু হয়েছে, তো শুনানির শেষে আসলে আমরা পরবর্তী খবর আসলে আপনাকে বলতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ন্যান্সি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। সচিবালয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ।
এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাব। এতে রাজনৈতিক দলের বিরুদ্ধে সুপারিশ করার ব্যবস্থা থাকছে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান। বুধবার ঢাকা কলেজ পরিদর্শনে এসে এমন আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দ্রুত পর্যবেক্ষক কমিটি গঠন করা হবে এবং তারা গুরুত্বের সঙ্গে কাজ করবে। নিম্নমানের সেবা রোগীর স্বজনদের থেকে টাকা চাওয়া, অপরিচ্ছন্নতা সহ নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে লালমনিরহাট সদর হাসপাতাল। পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকেই বাধ্য হচ্ছেন বেসরকারি ক্লিনিকের আশ্রয় নিতে। সহকর্মী জামাল বাদশার রিপোর্টে থাকছে বিস্তারিত। লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল অন্তত 18 লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসার জায়গা। তবে এখন এই হাসপাতালটি চলছে নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে। নিম্নমানের সেবা, রোগী ও স্বজনদের থেকে বাড়তি টাকা আদায়, অপরিচ্ছন্ন পরিবেশে রোগী সেবা সহ নানা অনিয়মের অভিযোগ উঠছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতালের সঠিক সেবা না পেয়ে অনেকেই বাধ্য হয়ে যাচ্ছেন বেসরকারি ক্লিনিকগুলোতে। পর্যাপ্ত বেড নাই, তারপরে যে টেস্টগুলো দেয়, এই টেস্টগুলো করার পর ডাক্তার চেঞ্জ হয়, উনি আবার আসে অন্য টেস্ট দেয়, আগের টেস্টগুলো দেখে না। তা সরকারি হাসপাতাল আসছি আমি টাকা বাঁচানোর জন্য, যদি বারবার এইভাবে আমার টেস্টেই করা লাগে তাহলে এখানে আসে আমার লাভ কি? হাসপাতালে গন্ধ যেন থাকাই যায় না, বাথরুমের খুব অপরিষ্কার, মানে ঠিক মতন চিকিৎসাপাতি পাওয়া যায় না। সবাই এটা টাকা চায়, খালি চিকিৎসা করবে গেলে সিস্টারের কাছে সুই দিলে তাও টাকা চায়। একটা রুগী উপর নিচতলা থেকে উপর আনলে তাও 100 টাকা দেওয়া খায়। শুধু ইনডোর নয়, হাসপাতালের আউটডোরে সেবা নিতে আসা রোগীরা পড়ছেন নানা হয়রানিতে। দীর্ঘ লাইন পার করে চিকিৎসকের দেখা পেলেও পাচ্ছে না সঠিক চিকিৎসা বলে অভিযোগ তাদের। টিকিট কাটানোর ওখানেও লাইন ধরতে হয়, আর এরপর হচ্ছে এখানে আসতে হয়। আর এখানে তো অনেক বড় সিরিয়াল, যেহেতু হচ্ছে ডাক্তারের একজন ডক্টর আমাদেরকে দেখেন। এখানে হচ্ছে মহিলাদের পাশেই হোক আর হচ্ছে পুরুষ ওয়ার্ডের পাশেই হোক, বাথরুমগুলো এত জঘন্য, মানে ওখানে গেলেই বমি আসে। একটা রুগী যখন থাকবে সে তো এখানে সুস্থ হওয়ার জন্য থাকবে, কিন্তু এখানে 2 দিন থাকলে সে একটা রোগ ভালো হতে হতে না হতে আরেকটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাবে। তবে জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায়সারা বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের। তত্ত্বাবধায়ক বলছেন, অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। চিকিৎসকের সংকটের কারণে আমাদের এই সেবা প্রদানে চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। এছাড়াও আমাদের পরিচ্ছন্নতা কর্মী যথেষ্ট পরিমাণে না থাকায় হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ধরে রাখা বা পরিষ্কার পরিচ্ছন্নতা করা বেশ কঠিন হয়ে পড়েছে। আর আমাদের এখানে যদি কোনো অনিয়মের অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। হাসপাতালটিতে সেবার মান বৃদ্ধি ও অনিয়ম বন্ধে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। দর্শক, ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাদোভান কারাজিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকো মলাদিচ। তারা যে ধরনের, তাদেরকে বলা হতো বলকানের কসাই বলা হতো তাদেরকে। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে
এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। কেন কান্নায় ভেঙে পড়েছেন তাকে জিজ্ঞাসা করেন। আমরা সেটা ক্লিয়ার করেছি। এটা গুলশানের ছিলেন এবং গুলশানে তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি। আরও হত্যাকাণ্ডের বিবরণ আসছে। তিনি যে কান্নায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন, সেটা তিনি না। সব অপরাধী বলে যে আমি নির্দোষ, কিন্তু সাক্ষ্য কথা বলে। জি, আর কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করছি। মাননীয় প্রসিকিউটর, ডিফেন্স থেকে একটা অভিযোগ তারা দিচ্ছে এবং ওখানে কি জটিলতা হচ্ছিল? কোনো জটিলতা নেই। তারা একটা আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন, তারা আবেদনপত্র প্রপারলি দিতে পারেনি। তাদের আবেদনপত্রটি নট ইন ফর্ম এবং তারা ওকালতনামাটাও দিয়েছেন নট ইন ফর্ম। সেই কারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যখন অ্যাপ্লিকেশনটা জমা দিবেন তখন এটা আমাদের হাতে আসবে, তখন সেটার ব্যাপারে আমরা রেসপন্স করব। থ্যাংক ইউ। আইনজীবীদের কোনো অভিযোগ নাই, বাধা দেয়া, কোথাও কাউকে বাধা দেওয়া হয় না। তার বিরুদ্ধে অভিযোগ আপনাদের বিরুদ্ধে না, মানে এখানে যারা ঢোকার এইখানে নিরাপত্তার প্রয়োজনে এই ট্রাইব্যুনালে আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে সেনসিটিভ, সবচাইতে স্পর্শকাতর, নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর একটা বিচার এটা হচ্ছে এবং এটার স্যাংটিটি, এটার সিকিউরিটি এনশিওর করা এখানকার ল এনফোর্সিং এজেন্সি, ট্রাইব্যুনালের প্রশাসন, এটা তাদের দায়িত্ব। সুতরাং দুনিয়ার সব দেশে যাবেন যে এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশাধিকার সবসময় সীমিত থাকে। এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশের সময়ে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা দুনিয়ার সকল সাধারণ আদালত থেকে ব্যতিক্রম। সেই যে প্রক্রিয়াটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছেন। আমাদের যে সমস্ত আইনজীবী বন্ধুগণ বলেছেন, তারা বলেছেন আমাদেরকে থামানো হয়েছে, চেক করা হয়েছে, বলা হয়েছে 2 জনের বেশি যাওয়া যাবে না। এগুলো এখানে শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে করতে হয়েছে, এটা করতে হবে। কিন্তু কাউকে তার আসামির পক্ষে যে ডিফেন্স তারা নেবেন সেই জায়গায় কোনো বাধাপ্রাপ্ত হবে না। সিকিউরিটি সেফটি এনশিওর করার জন্য যা করা সেটা তারা করছে। থ্যাংক ইউ। দর্শক, ট্রাইব্যুনালে ব্রিফ করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রংপুর নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে নগর পুলিশের। অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। নষ্ট হয়ে গেছে 2.5 বছর আগে বসানো বেশিরভাগ সিসি ক্যামেরা। অপরাধী শনাক্তে এসব সংস্কার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ নাগরিক কমিটির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 31 অক্টোবর রাত 12টা, রংপুরের টাউন হল এলাকা। বেপরোয়া গতির একটি প্রাইভেট কার পিষে দেয় রাস্তার পাশে থাকা অন্তত 5 জনকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক রিকশা চালক। ভাগ্যক্রমে বেঁচে গেলেও গুরুতর আহত হন দেশ টিভির সাংবাদিক রফিক। ঘটনার 15 দিনেও সেই ঘাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। বিরিয়ানি হাউসের পাশ থেকে ওখানে একটা গাড়ি মারছে, তারপরে একটা মারছে, একটা রিক্সা মারছে, একটা সাংবাদিক মারছে। তারপর আমার দোকানের সামনে একটা
গাড়ি মারি দিয়েছে। বর্তমানে যে জিনিসটা লক্ষ্য করতেছি, আমাদের সিসি ক্যামেরা না থাকার কারণে যে আমাদের অ্যাক্সিডেন্টগুলো বাড়ছে এবং যে চুরি ডাকাতিগুলো হচ্ছে এটাকে শনাক্ত করা যাচ্ছে না। অপরাধ নিয়ন্ত্রণে 2022 সালের শুরুতে নগরীর গুরুত্বপূর্ণ 18 স্থানে 91টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইন শৃঙ্খলা মনিটরিং কার্যক্রম শুরু করে নগর পুলিশ। এতে চুরি ছিনতাই সহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি 64টি সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। পুলিশও বলেছে যদি সিসি ক্যামেরা থাকতো আমরা রাস্তায় কিন্তু সিসি ক্যামেরা দেখেই শনাক্ত করতাম চোর, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারতাম। বিশেষ করে সিসি ক্যামেরা সিটি কর্পোরেশন না থাকার কারণেই পুলিশ কিন্তু অন্যান্য চুরি থেকে শুরু করে মোটরসাইকেল কোনো কিছু উদ্ধার করতে পারতেছে না। হরহামেশাই নগরীতে ঘটছে মোটরসাইকেল চুরির ঘটনা। গেল এক মাসে শুধু কোতোয়ালি থানায় অভিযোগ পড়েছে কমপক্ষে 5টি। এ অবস্থায় নিরাপদ নগর গড়তে পুলিশি তৎপরতা বৃদ্ধি এবং নষ্ট হওয়া সিসি ক্যামেরা সচল করার দাবি সচেতন মহলের। চালককে যেমন শনাক্ত করতে পারেনি, পাশাপাশি এই ঘটনার কোনো আলামত উদ্ধার করতে পারেনি। আমরা মনে করি যে আসলে আজকে নগর জুড়ে যে চোর ছিনতাইকারীদের যে দৌরাত্ম্য বেড়েছে, এক্ষেত্রে আসলে প্রধানতম যেটি দুর্বলতা যে আসলে নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসি ক্যামেরা না থাকা। অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধী শনাক্তে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মহানগর পুলিশ। বেশ কিছু সিসি ক্যামেরা ইতিমধ্যে নষ্ট হয়েছে বিভিন্ন কারণে। তো এটার ভিতরে আপনার সিটি কর্পোরেশনের কিছু দেওয়া সিসি ক্যামেরা ছিল, আমাদের মেট্রোপলিটন পক্ষ থেকে দেওয়া ছিল। তো আমরা খুব সম্প্রতি এটা আমরা ঠিক করে ফেলতেছি, এটা কার্যক্রম চলতেছে। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নগরকে নিরাপদ করতে জোর দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচের মৃত্যুর ঘটনায় ক্লাস পরীক্ষা বয়কট করে পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে তারা পুরো ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল পালন করে। এর আগে সকালে এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে শিক্ষার্থী রাঁচির মৃত্যুতে বুধবার শোক দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থগিত রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব রুটে বাস চলাচলও বন্ধ রয়েছে। এবার ভিন্নধর্মী খবর। শীতের শুরুতেই নাটোরের চলন বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখিদের কলকাকলিতে মুখরিত চারপাশ। এত সুন্দর পরিবেশও তৎপর পাখি শিকারীরা। এতে ক্ষতির মুখে পড়ছে অতিথি পাখির অবাধ বিচরণ। পরিবেশ কর্মীরা বলছেন আইনের সঠিক প্রয়োগের অভাবে শিকারীরা এর সুযোগ নিচ্ছে। সহকর্মী তরিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। নাটোরের চলন বিল অপরূপ সৌন্দর্যের স্থান, যেখানে প্রতি বছর শীতে ঝাঁকে ঝাঁকে আসে পরিযায়ী পাখি। এবারও এসব পাখির কলতানে মুখরিত হচ্ছে সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গার নদী, খাল ও জলাশয়। এদের মধ্যে উল্লেখযোগ্য পানকৌড়ি, হরিয়াল, শামুকখোল, বেলেহাঁস, বুনোহাঁস, সারস সহ বিভিন্ন প্রজাতির পাখি। প্রতিবার নেয় আমাদের চলন বিলে এবারও অনেক অতিথি পাখি এসেছে। এগুলো পাখি দেখতে সত্যি অনেক ভালো লাগছে। অনেক প্রজাতির পাখি দেখি। পাখিগুলো আমাদের বন্ধু বান্ধব, আমরা সবাই মিলে দেখতে আসি। শীতের মৃদু তাপমাত্রা ও খাবারের সহজলভ্যতার কারণে পাখিরা ঝাঁকে ঝাঁকে এখানে আসে। এই সুযোগের অপব্যবহার করে কিছু অসাধু অর্থলোভী শিকারীরা কারেন্ট জাল ও ফাঁদ পেতে নামে পাখি শিকারে। কিছু লোকজন বিলের মধ্যে কারেন্ট জাল নিয়ে পাখি শিকার করে, তো আমরা অনেকে বাধা দিচ্ছি, কিন্তু আমাদের কথা শুনে নাই। পরিবেশ কর্মীদের অভিযোগ, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেদারসে চলছে পাখি শিকার ও বিক্রি। এতে চরম ক্ষতিতে প্রকৃতি ও জীববৈচিত্র্য। মানা করলে শুনে না, তারা কয় কেন মারবো, মারলে সমস্যাটা কি, আমার কাছে হুমকি দেয়। আমাদের সাথে যেন প্রশাসন থাকে, এখান থেকে আমরা পাখি রোধের সবসময় সক্রিয় থাকতে চাই। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পাখি শিকার রোধ করতে হবে বলে জানায় এই কর্মকর্তা। কিল্লা ঘর নামে একটি ঘর আছে, যে ঘরে প্রচুর পাখি শিকার করে থাকে। সেই সাথে আমরা কিন্তু পাখি রক্ষায় কাজ করছি, দুর্গম এলাকায় ছুটে যাচ্ছি। এদিকে পাখি নিধন রোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এটুকু বলতে পারি, আমি আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন এখানে বন্য প্রাণী বা এই পাখি শিকার করা না হয়
এই দিকে আমি দৃষ্টি রাখবো এবং নির্মূল করার চেষ্টা করব। পরিবেশ কর্মীদের পাশাপাশি চলন বিলের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান অনেকের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।